করে। নমস্কার, কলকাতায় বসে আছি। আমার সামনে যিনি বসে রয়েছেন তিনি মুখ্যত একজন কবি। তিনি কয়েক হাজার মাইল উড়ে এসেছেন কলকাতায়। আর এই কলকাতার তিনি যে বই বাজারে, সেখানেই একটি বিশ্রাম স্থলে তার সঙ্গে কথা হচ্ছে। কবি হাসান আল আবদাল্লাহ নিউ ইয়র্কের বাসিন্দা। তার প্রথম পরিচয়, তিনি একজন আন্তর্জাতিক কবি। তার বাংলা ভাষায়, ইংরেজিতে এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় তার কবিতা অনুদিত হয়েছে। কেমন আছেন? খুব ভালো আছি। কয়েক হাজার মাইল উড়ে এলেন? তা তো অবশ্যই, প্রায় 10,000 মাইলের মতো। আমি নিউ ইয়র্ক থেকে প্রথমে এসেছি পোল্যান্ডে 21তম আন্তর্জাতিক কবিতা উৎসবে। অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আরও 10 দিন ওখানে ছিলাম। পোল্যান্ডের বেশ কিছু শহরে গিয়েছি এবং একাধিক কবিতার আসর হয়েছে। একাধিক বললে ভুল হবে, মানে পরপর 4 দিন 4টা একক কবিতার আসর পোল্যান্ডে। এটি আমাকে মানে এতটাই আপ্লুত করেছে বলার মতো নয়। তারপরে এসেছি উড়িষ্যা আন্তর্জাতিক নবম আন্তর্জাতিক কবিতা উৎসবে। সেখান থেকে বাংলা ভাষার কেন্দ্র কলকাতা মানেই কলেজ স্ট্রিট। আমি জানি আপনি কলেজ স্ট্রিটে এই কদিন ঘুরে বেড়াবেন, বিভিন্ন বইয়ের যে সাম্রাজ্য, সেখান থেকে খুঁজে নেবেন আপনার মনের মণিকোঠায় থাকা কিছু বই। ইতিমধ্যেই আপনি অলোকরঞ্জন দাশগুপ্তের একটি কবিতার বই সংগ্রহ করেছেন অল্প সময়ের মধ্যেই। আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে বহু খ্যাতনামা কবির সাথে কাজ করেন, তাদের লেখা পড়েন, তাদের লেখা আলোচনা করেন, বিভিন্ন ভাষায় কবিতা চর্চা খুব কাছ থেকে দেখেছেন। নিউ ইয়র্ক শহরটাই কি আপনাকে এই বহুমাত্রিক রূপ দিয়েছে? এক অর্থে তাই বলা যায়। আমি যে শহরটিতে বসবাস করি সেখানে 150-এর উপরে জাতিগোষ্ঠীর বসবাস। যতদূর জানি 137 ভাষায় শুধু মানুষ কথাই বলে, সেটি একটি। আরেকটি হলো যে আমি যখন 98 সালে শব্দগুচ্ছ নামে পত্রিকাটি শুরু করি, কবিতার পত্রিকা, তখন আমি লক্ষ্য করি যে বাংলা ভাষার অনুবাদ অপ্রতুল। রবীন্দ্রনাথের পরে বিশ্ববাসী আমাদের আর কোনো কবিকে চেনেন না। তখন আমি যে কাজটি করার চেষ্টা করি বা করে যাই, সেটি হলো বাংলা ভাষার কবিদের অনুবাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচিতি দেওয়া, শব্দগুচ্ছের মাধ্যমে অবশ্য। মানে কবিতার ভিতর দিয়ে আমার সংস্কৃতিকে সারা পৃথিবীতে তুলে ধরা, যেটা অবশ্যই রবীন্দ্রনাথ করেছিলেন। রবীন্দ্রনাথকে ইউরোপ যেভাবে মনে রাখে বা অন্য অন্য জাতিগোষ্ঠী যেভাবে মনে রেখেছে, সেটি আমাদের ভাষার আর কোনো কবির ক্ষেত্রে তো ঘটেনি। ফলত এই জায়গাটিতে আমি যেটি করা দরকার, মানে প্রয়োজন মনে করেছি, সেই কাজটি করি। নিউ ইয়র্কে কতদিন আছে? 35 বছর চলছে। করোনা কাল তো আপনি দেখেছেন নিউ ইয়র্কে, সে ভয়াবহ দিনগুলি। সেই সময় কি কবিতা বেরোতো? করোনাকালে কবিতা লিখেছি কিছু, তবে করোনাকালে আমি একটা উপন্যাস শুরু করেছিলাম একেবারে নিজের জীবন দিয়ে। যেমন আমাদের করোনা যে আক্রান্ত হয়েছিলাম আমরা, সেই উপন্যাসটি সম্প্রতি শেষ করেছি। প্রায় 450 পৃষ্ঠার একটা উপন্যাস, নিউ ইয়র্কের একটি পত্রিকায় ধারাবাহিকভাবে। কি নাম দিয়েছেন? ক্রান্তিকাল। তবে বেশ কিছু গান লেখা হয়েছে তখন, প্রায় 200 গান লিখেছি আমি করোনাকালে। লেখালেখি তো আসলে একজন কবির জন্য, আমি মনে করি আমি 24 ঘন্টার কবি, কথাটি আমি প্রায়ই বলি। ফলত এইটাও হতেই থাকে। এটাকে সেই করোনাই হোক, আর আকাশে প্লেনে উঠতে থাকি বা রেস্টুরেন্টে খেতে থাকি। হ্যাঁ, আপনি সম্প্রতি পোল্যান্ডের প্রেমে পড়েছেন। পুলিশ কোনো সুন্দরী প্রেমে পড়েছেন না? পোল্যান্ডের সুন্দরী তো কবিতা। আর আপনাদের খুব মজার একটা কথা বলিস, কবিতা মানে আমাদের হলো কবিতা না, আর পোল্যান্ডে কবিতা মানে সুন্দরী নারী। এ খুব একটা দারুণ মিল আছে না? কিন্তু কবিতার প্রেমে তো সারা পৃথিবী ঘুরে বেড়ায়, প্রচুর বন্ধু বান্ধব তৈরি হয়েছে। এই ব্যাপারটি অন্যরকম। এই যে বন্ধুত্বটা, এই বন্ধুত্বটা অন্যরকম। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বন্ধুত্বের প্রগাঢ়তা
পৃথিবীতে মানুষকে এগিয়ে দিতে সহযোগিতা করে। আপনি যদি বন্ধুত্ব তৈরি করতে চান, আপনি যদি বন্ধু হতে চান, আপনি যদি হাত বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে বুকে টেনে নেবে। সেটি কবিতার মাধ্যমেই হোক, সাহিত্যের মাধ্যমেই হোক, নিজের সততার মাধ্যমেই হোক। এবং সততা এবং সৃষ্টিশীলতার একটা দারুণ শক্তি রয়েছে। কবি হাসান, আপনার দুটি কবিতা সমগ্র রয়েছে, মোট কত কবিতা রয়েছে? কাছে আছে, একটু দেখাবেন আমাদের পাঠকদের। কবিতা সমগ্র অনেক কবিতা লিখে ফেলেছে অবশ্য। কবিতা সমগ্র এটা সম্ভবত 2019 সালে বেরিয়েছিল অনন্যা থেকে। এখানে 5টা কবিতার বই, 5টা কবিতার বই, 560 পৃষ্ঠা কী করে হয় আজকেরকার দিনে। কিন্তু এখানে কথা রয়েছে, আমি যে স্বতন্ত্র সনেট নামে যে সনেট ইন্ট্রোডিউস বা আবিষ্কার করেছি, সেটি হলো 226টি সনেট। তো ওইখানে বেশ বড় একটা বই। আরেকটা বই আছে নক্ষত্র মানুষের প্রচ্ছদ, আমার মহাকাব্য, সেটি 300 পৃষ্ঠার উপরে, যার জন্য এইটা মাত্র 5টা বইয়ের। এরপরে যেটা বেরিয়েছে সমগ্র 2, এখানে বেশ কিছু বই আছে। এখানে আমার 4টে ছড়ার বই। কবিতার বইয়ের নাম বলুন, তার মধ্যে আপনাকে চিনবার চেষ্টা করব। নক্ষত্র মানুষের প্রচ্ছদ, স্বতন্ত্র সনেট, আধারের সমান বয়স, শীত শুকানো রাত, হ্যাঁ, রাখেন দেখে দেখে বলি, নির্জনে একাকী সূর্য, ক্যাফের কবিতা, মুগ্ধ মুখের দেয়াল। আমার প্রথম কবিতার বইয়ের নাম অ্যাকচুয়ালি একবিংশ শতাব্দীর আগে। বাচ্চাদের নিয়ে যে বই আছে সেটি বরই গাছে চড়ুই নাচে, ছড়া মহাশয়, ছড়াছড়ি, এ ধরনের। এবং বিশ্বকবিতার যে অনুবাদ করেছি আমি, সেই অনুবাদগুলোই কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। কেন দিয়েছি? আমার ব্যক্তিগত মতামত, এবং অনেক বড় কবিও সেই মতামত দেন, যে কবিতা যিনি অনুবাদ করেন এটি কিন্তু শেষ পর্যন্ত তারই কবিতা হয়ে যায় সেই ভাষায়। কারণ অনুবাদকের একটা বিশাল কাজ রয়েছে ওখানে। যেমন আমি পোল্যান্ডে একটা কালচারাল ক্লাব, এটা ভ্রসলো সিটিতে, ওখানে গত 100 বছরে পোলিশ ভাষার সমস্ত বড় কবিরা কবিতা পড়েছেন। সেখানে আমাকে কবিতা পড়তে ডাকা হলো এবং একক কবিতা পাঠ। তো আমাকে যখন প্রেসিডেন্ট ঘুরে ঘুরে দেখালেন যে কারা এখানে এসেছিলেন, দেখলাম ওখানে ভিশুও সিম্ব্রস্কাও আছেন। তো আমি বললাম, সিম্ব্রস্কার কবিতা তো আমি অনুবাদ করেছি, বললাম তুমি কি একটা পড়তে পারবে? তো এই বইটা তখন আমাকে সহযোগিতা করেছে, আমি সাথে রেখেছিলাম, কারণ ভারতে আসছি বলে 2টো কপি নিয়ে আসছি কালিদার জন্য। তো এই কবিতাটি দিয়ে শুরু করলাম। আমি কেন বলছি এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দের 6 মাত্রায় অনুবাদ করা। এখন আমি ইংরেজি অনুবাদে পড়েছি, ইংরেজি অনুবাদের ছন্দটা কিন্তু চমৎকার এসছে, আয়াম্বিকে লেখা। কিন্তু আমি তো আর আয়াম্বিকে ধরে রাখতে পারছি না, আমি এইটাকে আমার ভাষায় মাত্রাবৃত্ত ছন্দ করলাম, কারণ তখন কিন্তু কবিতাটি আমার হয়ে যাচ্ছে। এটি অবশ্য ওই অনুষ্ঠানে আমি বোঝানোর চেষ্টা করেছি। ছন্দ নিয়ে আপনার এত পড়াশোনা, ছন্দ নিয়ে আপনার এত গভীর ভাবনা, এবং স্বতন্ত্র সনেট রচনা করেছেন, কিন্তু আপনার তো উপপাদ্য ক্যালকুলাস নিয়ে কাজ করার কথা ছিল। আমি দীর্ঘদিন কাজ করেছি, আমি পড়িয়েছি, প্রায় 15 বছর ক্যালকুলাস পড়িয়েছি। কিন্তু ক্যালকুলাস, শুনুন, ক্যালকুলাসকে আমরা খুব জটিল মনে করি, কবিতা তার থেকেও জটিল, এবং এর মধ্যে কোনো ব্যবধান নেই। তাহলে এখান থেকে আমরা লেখা তো শিরোনামই পেয়ে গেলাম, ক্যালকুলাস হচ্ছে জটিল কবিতা। হতেই পারে। কোন স্কুলে পড়াতেন বা কোন? আমি হাই স্কুলে পড়াতাম, কিন্তু আমেরিকার হাই স্কুলগুলি আসলে 11-12 আমাদের কলেজ। আমি যে ক্যালকুলাস পড়েছি ওটা কলেজ লেভেলের ক্যালকুলাস। যারা পাশ করেছে তাদের কলেজে 3 ক্রেডিট নিতে হতো না। ক্যালকুলাসের অ্যাকচুয়ালি 2টো পাশ করলে, ক্যালকুলাস এ এবং বি পাশ করলে 6 ক্রেডিটের তাদের অলরেডি হয়ে যাচ্ছে, নেওয়া হয়ে যাচ্ছে স্কুলে, হাই স্কুলে। যেমন NYUর মতো স্কুলগুলিও এটা গ্রহণ করে। এটা স্কুলটার নাম ছিল ওয়াশিংটন আরভিং হাই স্কুল। আপনার গণিতের ছাত্ররা জানতো মাস্টারমশাই কবিতা লিখে? শেষের দিকে জেনে ফেলেছিল ওরা, এবং দেখি কলেজে স্কুলের পত্রিকায় হঠাৎ করে একজন লিখে ফেলেছে, এক ছাত্র প্রবন্ধ লিখেছে, তিনি একজন কবি, আমরা কিন্তু জানি না। নিয়ে বেশ পরিচয় হয়েছিল অবশ্য। নিউ ইয়র্কে থাকাকালীন আপনি তো বহু দেশের মানুষের সাথে পরিচয় ঘটেছে। কোন দেশের মানুষকে মনে হচ্ছে তারা কবিতা সত্যি হৃদয় থেকে ভালোবাসে? পুলিশ, অসাধারণ।
এবং আজকে কবিতার যে চর্চা হয় সারা পৃথিবীতে, পুলিশদের মধ্যে আমি যে ভাবনাটা চিন্তাটা দেখেছি সেটা এসছে অবশ্য নানাভাবে। পুলিশ রাইটার্স ইউনিয়ন নামে যে ইউনিয়নটা আছে, ওই ইউনিয়নের সদস্য হতে হলেও কিন্তু যোগ্যতার ভিত্তিতে হতে হয়, যে কেউ হতে পারছে না। কিভাবে হতে হয়? একজন কবি যদি সদস্য হতে চান, তার 3টা কবিতার বই থাকতে হবে এবং সেটা মানসম্মত হতে হবে। ওটা প্রথম তিনি যে শাখার সদস্য হবেন সেই শাখার থেকে অনুমোদিত, এবং তারপরে কেন্দ্র অর্থ শাখা থেকে অনুমোদিত না হলে কিন্তু উনি সদস্য হতে পারছেন না। কবিতাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, সাহিত্যের সব শাখায় একই অবস্থা। আমাদের বাংলাতে বিশেষ করে যারা দেখি রাজনীতির লোকেরা বা ব্যবসা করেন যারা বিত্তশালী লোকেরা, তারা যারা কবিতা লেখে, তো কোনো কাজ নেই তাই কবিতা লেখে বা সাহিত্য চর্চা করে। বিদেশে মুখ্যত ওই যে কবি সাহিত্যিকদের কি নজরে দেখা হয়, আমি বলতে চাই যে সোশ্যাল স্ট্যাটাসটা কিরকম? এখন কবি সাহিত্যিক যেমন এখানেও অনেক রকম কবি সাহিত্যিক আছে, বিদেশেও কিন্তু একই অবস্থা, মানে সব দেশেই একই অবস্থা। আমি এই উদাহরণটা নাই দিলাম কারণ আমি প্রচুর এইসব ব্যাপারে আমি জানি, এবং পোল্যান্ডেও গিয়েছি, পোল্যান্ড বিভিন্ন জায়গায় দাওয়াত করে নিয়েছে। কোনো জায়গায় কেন দাওয়াত করে নিচ্ছে সেটা আমি বুঝতে পারছি। শব্দগুচ্ছ যদি একটি কবিতা তার ছাপা হয় বা তার একটি কবিতা অনুবাদ হয়। শব্দগুচ্ছের কথাটা বারবার আসছে, দর্শকদের কাছে জানিয়ে দিই, শব্দগুচ্ছ আপনার মানুষ পুত্র, তাই তো? পুত্র না কন্যা? শব্দগুচ্ছ একটি প্ল্যাটফর্ম, আমি পুত্রকন্যা হিসেবে না বলে এটা একটা আন্তর্জাতিক কবিতার প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমি বিশ্বের প্রায় 60 দেশের বেশি কবিদের ছেপেছি। ওদের সঙ্গে যোগাযোগ আছে আপনার ব্যক্তিগত? অধিকাংশ কবির সাথে এই যোগাযোগ রয়েছে। এবং দেখুন, এবার যে আমি ওয়ার্ল্ড পোয়েট্রি অ্যান্থোলজিটা করেছি 25 বছরের প্রকাশনা দিয়ে, সেখানে 229 জন কবি 59 দেশের এবং নোবেল লরিয়েট সহ বিভিন্ন দেশের বড় বড় কবিরা রয়েছেন। সেখানে বিরাট কাজ হোক আর যা হোক সেটা আমি বলছি না, আমি বলার চেষ্টা করছি যে আজকে যে বিশ্ব কবিতার সংকলনগুলি হয়, বাঙালি কবিদের পাওয়া যায় না, একমাত্র রবীন্দ্রনাথকে মাঝে মাঝে দেখা যায়। এই সংকলনে 32 জন বাঙালি কবি আছেন, বাংলাদেশ, পশ্চিম বাংলা এবং বাংলা, মানে বাঙালিরা পৃথিবীর যে কোনো যেখানেই বসবাস করুন না কেন, শব্দগুচ্ছে যার ইংরেজিতে কবিতা ছাপা হয়েছে তাদের অধিকাংশ, মানে 32 জন ওখানে আছেন। তার মানে এটা একটা বাংলা কবিতার বিশাল রিপ্রেজেন্টেশন। আপনি দেখবেন যে প্রচ্ছদে, ব্যাক প্রচ্ছদে পাবলো নেরুদার পরে জীবনানন্দের নামটা লেখা হয়েছে, যদিও আমার ইচ্ছা ছিল জীবনানন্দ নামটা আগে আসবে, কারণ গত শতাব্দীর সবচেয়ে বড় কবি হলো জীবনানন্দ দাশ। আমি পাবলো নেরুদার কথা মনে রেখে অন্যদের কথা মনে রেখেই বলছি, কিন্তু পৃথিবী চেনে না। এই প্রথম যে প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল, যে কথা আপনি বলেছিলেন, চেনে না কারণ আমাদের অনুবাদের অভাব। আমরা বাইরে যেতে পছন্দ করি না, এবং অনুবাদ হলে আমরা মনে করি কবিতাটা চেঞ্জ হয়ে গেল, আমার কবিতাটা ধ্বংস হয়ে গেল। অনুবাদের কথা যখন এলো, তো বাইরে যাওয়ার কথা এলো, প্রথমেই বলি, বাংলাদেশ থেকে বাইরে আপনি পাড়ি দিলেন কি করতে? লেখাপড়া। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি গণিতের। আমি গণিতের ছাত্র হিসেবে নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে যাই এবং সেখানেই লেখাপড়া করি গণিত এবং কম্পিউটার সায়েন্সে। এবং আমি প্রথমে চাকরি নিয়ে একটা কলেজে, এবং পরে আমি দেখলাম যে কলেজে পিএইচডি ছাড়া কিন্তু কলেজে পার্মানেন্ট হওয়া যায় না, এবং আমার প্রফেসর আমাকে পিএইচডি করতে দিলেন না। কেন? এই কবিতার জন্য। উনি একটা সাদা কাগজ দিয়ে বললেন যে তুমি লিখে দাও যে আগামী 5 বছর আমি কবিতা লিখবো না, তাহলে পিএইচডি করার আমি অনুমতি দেবো। আমি যে কেন? তোমার মতো এরকম ক্রেজি কবি আমি কখনো দেখিনি যে বলে কবিতা এবং ম্যাথের মধ্যে, গণিতের মধ্যে কোনো পার্থক্য নাই। তো আমি বললাম যে আমি তো এখনও মনে করি তাই। ফলত আমাকে আর সেটা করা হয়নি। আমি হাই স্কুলেই 27 বছর পড়িয়েছি। অনেক ছাত্র পেয়েছেন, নানা ধরনের। বাঙালি ছেলেমেয়েদের সঙ্গে আমেরিকান ছেলেদের তফাৎ কি দেখলেন শিক্ষক হিসাবে, কবি হিসাবে? শুনুন, ওইখানে তো আসলে সবাই আমেরিকান ছেলে মেয়ে। বাঙালি ছেলে মেয়ে যারা ওখানে পড়ালেখা করে তারাও একই রকম এবং যথেষ্ট ভালো করে। আমার দেশে একজন, আমরা ওই যে বলি না ওর ব্রেন নেই, এটা কিন্তু আমরা যখন পড়াই তখন মনে করি প্রত্যেকেরই সমপরিমাণে শক্তি আছে শেখার। এবং বাঙালি ছেলেরাও যেভাবে শিখছে, আমেরিকান ছেলে মেয়ে সেভাবে শিখছে, কিন্তু বাঙালি ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। এখানে যেসব ছেলে মেয়েদের ফেল করায় সেই সব ছেলেমেয়েরা 98-99 পায় আমেরিকাতে গিয়ে। এবং আজকে আমেরিকার সমস্ত প্রধান বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশ এবং কলকাতার বাঙালি ছেলে মেয়ে লেখাপড়া করে এবং শিক্ষকতা করে। এটা একটু মানে অন্যরকম শোনাবে, কিন্তু কথাটা সত্য। শিক্ষকতা করে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে বাঙালি শিক্ষকতা করেন না। ইটস ভেরি ইন্টারেস্টিং।
চাইনিজরা তো প্রচুর পরিমাণে আছে, এবং চাইনিজ সাহিত্য শুনুন, একটা সাহিত্যের দিক দিয়ে এখন আসি। এই আমার তো কয়েকটা কবিতা উৎসবে গেলাম, এ নিয়ে অনেক কথা হয়েছে বিভিন্ন জায়গায়। এবার কোরিয়ান হান ক্যাং যে নোবেল পুরস্কার পেয়েছেন, এরপর আরে আমার বাঙালি বন্ধুরা বলা শুরু করলেন কোরিয়ান কেন, আমরা এত বছর পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমি একটা সার্ভে করলাম, আমি পোয়েটস হাউসে গিয়ে দেখলাম যে আসলে ঘটনাটা কি। পোয়েটস হাউসে ওদের একটা সেকশন আছে। পোয়েটস হাউসে বলে নিই, নিউ ইয়র্কে পোয়েটস হাউস স্ট্যানলি কিউনিটস প্রতিষ্ঠা করেন, এবং এখন একটা বিশাল একতলা দোতলা নিয়ে পোয়েটস হাউসটা ইয়ে করা। ৮০,০০০ কবিতার বই আছে ইংরেজিতে। সেখানে আলাদা সেকশন আছে অ্যান্থোলজির, ওখানে দেয়া ইউরোপিয়ান বিভিন্ন ভাষার, তারপরে এশিয়ান আবার বিভিন্ন ইসের, যেমন ধরেন কোরিয়ান, চাইনিজ, তারপরে জাপানিজ, ইন্ডিয়ান। মজার ব্যাপার হলো কোরিয়ান, চাইনিজ, জাপানিজ এদের ওই অ্যান্থোলজির সেকশন বিশাল ঠিক, অনেক বড়। আর ইন্ডিয়ান যে সেকশনটা আছে, দুঃখজনকভাবে পুরো ইন্ডিয়ার এতগুলি ভাষা, বাংলা ভাষা সহ 11টা বই। তার মানে কি, আমরা কিন্তু পুরো এই যে ভারত বাংলাদেশ, আমরা কিন্তু বিশ্বে পৌঁছানোর জন্য, আমাদের সাহিত্য পৌঁছানোর জন্য কাজ করছি না। এখন কোরিয়ানরা কি করে? কোরিয়ানরা আমেরিকাতে যারা বিলিয়নিয়ার আছে, এরা কিন্তু এর পিছনে টাকা খরচ করছে। প্রতি বছর একটি অ্যান্থোলজি হচ্ছে শুধু আমেরিকা থেকে, আমি অন্য জায়গার কথা বাদ দিলাম। সেই অ্যান্থোলজিতে কিভাবে হয়? এটা কোরিয়ান কবিতা, আমেরিকার কোরিয়ান কবিতা, ইন্টারন্যাশনাল কবিতা এবং আমেরিকান কবিতা। দেখছেন 4টা ভাগে ভাগ করছে, তারা ছড়িয়ে যাচ্ছে। কোরিয়ান স্টাডিজ রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু পয়সা দিয়ে তাদের অনুবাদ করানোর চেষ্টা করছে, যেটি রাশিয়া, আমেরিকা, তারপরে ফ্রান্স, তারপর জার্মানি দীর্ঘদিন ধরে করছে না, এখনো করছে তারা। ওরা কিন্তু বোঝে যে আমাদের সাহিত্যকে তুলে ধরা মানে আমার কালচারকে তুলে ধরা। আমরা কিন্তু এখন সেটা বুঝতে পারিনি। এইখানে হলো পার্থক্য, সমস্যাটা আমাদের এখানে। আচ্ছা, আপনি তো বাংলা ভাষায় চর্চা করছেন, বাংলা ভাষায় কবিতা লিখছেন, আপনার কবিতার মুখ্য বিষয় কি? কবিতার আসলে সুনির্দিষ্ট কোনো বিষয় থাকে না। একজন কবি যিনি 40-50 বছর ধরে কবিতা চর্চা করেন, জীবনের সমস্ত বিষয়ই তার কবিতায় উঠে আসে, এবং আমি মনে করি জীবনে এমন কোনো অলিগলি নেই যেটি আমার কবিতায় উঠে আসেনি। আপনাকে তো সমগ্র দেখালাম, এরপরেও আরও 3টা বই বেরিয়েছে। গান লিখেছি প্রায় 1500-র উপরে। এবং বিষয় কি? একই কথা আমি বলবো, কোনো বিষয় দিয়েছেন? কিছু গানে সুর হয়েছে, আমি করেছি, অন্যরা করেছে। গান হিসেবে বেজেছে? হ্যাঁ, ইউটিউবে বেশ কিছু আছে, প্রায় 100টির মতো রয়েছে। আপনি যে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন পায়ে সর্ষে লাগিয়ে কবিতার জন্য, আপনি মানে সারা বিশ্বের মানুষের সাথে কবিদের কাছে পৌঁছচ্ছেন, বিভিন্ন ভাষার কবিদের কাছে পৌঁছচ্ছেন, কোথাও কি মিল দেখতে পাচ্ছেন বা নিজেকে, কিংবা দেখছেন যে বাংলা ভাষার চর্চাটা অনেকটাই আঞ্চলিক বা লোকালাইজ থেকে যাচ্ছে? মিল দেখতে পারছি কিনা সেটার কথাই বলবো। যে স্ট্যানলি কুইনিজ একটা কথা বলেছিলেন আমাকে সাক্ষাৎকার দিতে গিয়ে, বলছিলেন যে বিশ্বের সব কবি একই মায়ের সন্তান। এই মিলটা কিন্তু সব জায়গায় দেখতে পারি। এই যে আন্তরিকতা, মনে হয় যে ওরা আমার ভাই, ওরা আমার বোন। হ্যাঁ, এইখানে কিন্তু আমি বাঙালি, উনি পোলিশ, বা উনি জার্মানি, উনি রাশান, এইখানে কোনো আলাদা কিছু নেই। সবাই ভাই ভাই। এই যে অনুষ্ঠানগুলিতে যাই, আন্তর্জাতিক কবিতা উৎসবে যাই, 5 দিন পরে যে চোখের পানি ফেলতে ফেলতে আমরা ফিরে আসি, এই যে যোগাযোগটা কিন্তু জল পড়ে। হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস আপনি বলুন তো, আমরা আমাদের বাংলা কবিতা উৎসবগুলো যেগুলো দেখি, এবং যারা দর্শক আছে তারাও আমার সঙ্গে একমত হবেন, যে কবিতা উৎসবে আমরা কি করি না, নিজেদের কবিতা হয়ে যাওয়ার পরে ব্যাগটি গুছিয়ে চলে যাই। অন্য জায়গায় কি অন্যরা কি লিখছে সেটা শোনার আগ্রহ থাকে, না কবিরা নিজেদের কবিতা পড়ে চলে যান? ওখানকার কবিতা উৎসবগুলো কেমন হয়? না, এরকম হয় না। সবাই একেবারে অনুষ্ঠান শেষ পর্যন্তই বসে থাকেন। আচ্ছা। এবং এইভাবে এইরকম হয় না। হয়তো বেশি ব্যক্তিগত কাজ থাকলে, কেউ অসুস্থ হলে হয়তো চলে যেতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যদি কোথাও ফিচার পোয়েট হিসেবে যাই, এবং বহু জায়গায় ফিচার পোয়েট হিসেবে কবিতা পড়েছি, তো ধরুন আমাকে দিয়ে শুরু করলেন, এবং তারপরে তো ওপেনে কবিতা পড়েন, আমি কিন্তু একবার শেষ কবিতাটি পড়া পর্যন্ত বসে থাকবো।
এটা আমি মনে করি যে এটা আমার দায়িত্ব। এবং এই যে পুলিশ যে কবিতা উৎসবে গেলাম, শুরু করেছেন কিন্তু ওখানে 13-14 জন কবি ছিলেন। এবছর শুরু করেছেন আমাকে দিয়ে, আমার ইন্টারভিউ নিলেন প্রথমে এবং আমার কবিতা পড়ো। আমি তো একেবারে শেষ পর্যন্ত বসে থেকেছি ওই ওই সেকশনে, এবং প্রতিটা সেশনেই আমি পারতপক্ষে কোনো সেশন কখনো বাদ দেই না। আমার এটা বলতে পারেন যে এটা আমি আমার রেসপন্সিবিলিটি, আমি রেসপন্সিবল টু বি দেয়ার। কারণ অন্য কবিরা যারা এসছেন তারাও তো আমাকে শোনাতে চান, আমি শুধু তাদের শোনাবো সেটা নয়। একটা জিনিস ধরুন, একটা বিদেশি কবি এসেছেন, অন্য দেশে আফ্রিকান কবি, তিনি তার নিজের ভাষায় কবিতা পড়লেন, আপনি তার কবিতার ছন্দ, তার ভাষা ভালো লাগলো, বুঝতে পারলেন না, সেটা কি আপনি গুগলের সাহায্যে অনুবাদ করে? না, যেটা হয়, যেমন আমি পুলিশদের কথাই বলি, পোল্যান্ডে কবিতাটি পড়া হলো, তারপর পুলিশ ভাষায় পড়া হয়, আগে থেকেই অনুবাদটা হয়ে থাকে, ওরা আগে থেকেই অনুবাদটা করে। যদি না হয়, আমার অনুবাদকের ক্ষেত্রে যেটা হয়, যেমন এবার একটা কবিতা বারবারই পড়ছিলাম, কিছু খাবো, ওটা উনি অনুবাদ করেছেন, আমি খাবো, খাচ্ছি এবং আরও খাবো, খুব পছন্দ করে, এটার সাথে নাচতে থাকে। ওই কিছুক্ষণ পর পর হচ্ছে আমি খাবো, সবাই মিলেই আমি খাবো বলে, এবং এইটার পরে কেউ পারফর্ম করতেও চায় না, যে এটা এত বেশি ওদেরকে একত্রিত করে দেয়, মানে যারা অডিয়েন্স। এবং এরপরে আমি দেখলাম খুঁজতে খুঁজতে আরেকটা কবিতা রয়েছে আমার পরের একটা বইয়ে, আই উইল ওয়েট ফর সামথিং বেটার। তো এই দুটো কবিতা কিন্তু একসাথে যায়। একটা হলো যে আমি সব কিছু যে ধ্বংসের হাত থেকে সব কিছু থেকে বাঁচাচ্ছি, যে শান্তির চিন্তা করছি, শান্তি আসলে কি হবে, এই কবিতাটি উনি অনুবাদ করেননি। ফলে কি হলো, যে আমি পড়ার সাথে সাথে উনি পাশে দাঁড়িয়ে যতটা পারছেন উনি অনুবাদ করে শোনাচ্ছেন। এবং সেটা কিন্তু এভাবেও হতে পারে, দুইভাবেই হয়। ওই ভাষায় যদি হয় তাহলে ইংরেজি ভাষায় হবে, আবার ইংরেজি ভাষায় যদি হয় বা বাংলা ভাষায় যদি হয় তাহলে ওই ভাষায় হবে। হাসান আব্দাল্লাহ, আপনি যে কবিতা লেখেন, কবিতাতে প্রেম ঘুরে ফিরে আসে আপনার? প্রেমের কবিতা, আমার প্রেমের কবিতার তো বই আছে, নির্বাচিত প্রেমের কবিতা, সেটা তো 100। এই কোনো প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা? কবির প্রেম তো এক জায়গায় সীমাবদ্ধ নয় না, এটা আপনি এড়িয়ে গিয়ে যেন, যদি যান তাহলে আমি আলাদা বিষয়ে আমি স্কিপ করব। কিন্তু আপনি আমাকে সত্যি করে বলুন তো, আপনি কোনো বাঙালি মেয়ে ছাড়া অন্য কোনো নারীর প্রেমে আসক্ত হয়েছেন, প্রেমে পড়েছেন কবিতা লিখে? আমি সারা বিশ্বের বহু নারীর প্রেমে পড়েছি, তাতে কোনো সন্দেহ নেই। সরল স্বীকারোক্তি। সরল স্বীকারোক্তি এই অর্থে যে সৌন্দর্যের প্রেমে কে না পড়ে, আমি তো সৌন্দর্য পূজারী। তো আমি নজরুল কি লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, রোমাঞ্চিত হয়েছেন? অবশ্যই পুলকিত হয়েছি। পুলকিত হয়ে কবিতা লিখেছেন? অবশ্যই কবিতা লিখেছি। কবিতা পাঠিয়েছেন প্রেমিকাকে? আমার কবিতার বই তো রয়েছে, কবিতার বই তো যে কেউ পড়তে পারে। তবে এইখানে একটা কথা রয়েছে, আমি কিন্তু একজনকে ভালোবাসি এবং গভীর ভালোবাসি, তার প্রতি আমার কমিটমেন্ট রয়েছে। এটা সারা বিশ্ব জুড়েই, আপনি যেখানেই যান না কেন, বাংলায় বসে আমরা কিন্তু অনেক উল্টাপাল্টা চিন্তা করি, কিন্তু কমিটমেন্টের জায়গায় সারা বিশ্বের সবাই কিন্তু, অনেকেই, আমি সবাই বলছি না, অনেকেই প্রতিজ্ঞাবদ্ধ। আমি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। আপনি কলকাতায় এসেছেন, কোথায় কোথায় যাবেন? কলকাতার বিদ্বজনদের সঙ্গে তো আপনার সাক্ষাৎ করার কথা। অবশ্যই জ্যোতির্ময় দত্তের সাথে দেখা করব। তিনি আমার প্রচুর কবিতা অনুবাদ করেছেন, তার আর্ট দিয়ে আমি প্রচ্ছদ করেছি। জ্যোতির্ময় দত্ত একসময় আমাকে বলেছিলেন, হাসানাল, ওই যে অন্য দিক দিয়ে যে গাড়িগুলো আসতেছে রাতে, ওর যে হাই বিম মেরে আসতেছে, এরকম শক্তিশালী কবিতা লিখতে পারো না। আমি সারা জীবন ধরে চেষ্টা করেছি যে আসলে কি এরকম শক্তিশালী কবিতা লেখা যায়। যাব কালীকৃষ্ণ গুহর কাছে, এরা আমার আত্মার আত্মীয়, আরো অনেকের সাথে দেখা হবে। আপনার কথা গুচ্ছ বা শব্দ গুচ্ছ, এই পত্রিকাটি ভারত থেকে প্রকাশিত হবে না? ভারত থেকে প্রকাশ আপনারা করবেন, অবশ্যই হবে। জুনে, আগামী জুন থেকে শুরু করেন, বছরে 2টো হোক, ভারত বাংলাদেশের কবিতা নিয়ে এই কলেজ স্ট্রিটেই উদ্বোধন হোক। জুনে হয়তো আমি আসতে পারবো না, বাট আমি ডিসেম্বরে যেটা হবে সেটা উদ্বোধন করব। এবং আরেকটা বিষয়, মানে আপনার যে কবিতার বইগুলো প্রচ্ছদ কারা করে? এটা ইসের উপর, প্রকাশকের উপর সম্পূর্ণ নির্ভর করে। আমি আসলে একজন প্রকাশককে পাণ্ডুলিপি দেওয়ার পরে আর কোনো চাপাচাপি করি না। উনি যদি খারাপ কাগজে বই করেন সেটাই ভালো,
উনি যদি ভালো প্রচ্ছদে বই করেন সেটাও ভালো, খারাপ প্রচ্ছদে করেন উনি যেভাবে করলে তার মনে হয় যে তিনি ওইটা মার্কেটিং করতে পারবেন, তা সেইখানে আমার কোনো ইয়ে নেই। অনেকে অনেক সময় বলে আরে এই প্রচ্ছদটা ভালো হতে পারতো, আমি দেখুন এটা প্রকাশকের ব্যাপার। আচ্ছা, আপনার এখন পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা কতগুলি? আমার এই উড়িষ্যায় যে বইটা বেরোলো সব মিলে, আমি কবিতা বলছি না, সব মিলে অনুবাদ সম্পাদনা সব মিলে এটি 56 নাম্বার বই, এবং এই মাসেই আমার বেরোচ্ছে 57 নাম্বার বই, যেটি স্প্যানিশ ভাষায় অনুবাদ হয়েছে, আমার আন্ডার দ্য থিন লেয়ার্স অফ লাইট বইটা। এটা মেক্সিকো, নিউ ইয়র্ক মেক্সিকো বেস। পৃথিবীর কোন কোন দেশে গেছেন কবিতা? আমি এ পর্যন্ত 10টা দেশে গেছি সম্ভবত, কোনো কোনো দেশে 3-4 বার, যেমন পোল্যান্ডে 4 বার গেলাম, হ্যাঁ, ভারতে আসলাম 4 বার, তো ইসে কি বলে গ্রিসে যাব আবার আগামী বছর 2 বার হবে, এরকম 2-3 বার করে কোনো কোনো জায়গায় হয়েছে আর কি। আফ্রিকায় গেছি, আফ্রিকার 2টো দেশে গেছি। কবিতা লিখতে গিয়ে অনেক সময় মানে মনে হয়েছে যে কবিতা লিখতে পারছেন না, এরকম কোনো দিন হয় যে আমি আজকে যা লিখতে চাইছি তা পারছি না? কবিতা তো আসলে ওইভাবে লেখা যায় না, কবিতা আসলে আসতে হয়, একটা লাইন আসে, হ্যাঁ, আমাকে চিন্তার ভিতর তো থাকি, একটা লাইন আসলে লাইনটা লিখে রাখতে হয়। কবিতা মানে বসে আজকেই একটা কবিতা লিখবো এরকম কিন্তু কবিতা লাইন এলে আপনি লিখে রাখেন সঙ্গে সঙ্গে? হ্যাঁ, যদি না লিখে রাখি ওটা হারিয়ে যায়। ধরো ল্যাপটপে লিখেন না কাগজে লেখেন? আমি ডায়েরিতে কবিতা লিখি, একটা মজার ব্যাপার যে আমার প্রচুর ডায়েরি আছে, কিন্তু এখন ইদানিং দেখা যায় যে ফোনের একটা আছে, নোটবুক আছে, ফোন হয়ে আমার উপকার হয়েছে, অনেক বেশি কবিতা হয়েছে এবং অনেক গান হারিয়ে যায়নি, যে গানগুলি হারিয়ে যেত সেগুলি এখনো নোট করে রাখা আছে অনেক অনেক। ধরুন আবার 3 লাইন লিখে রাখলাম, ওটা আবার একদিন ফিরে এসে দেখি আচ্ছা এটাকে বর্ধিত করা যায় কিনা, আমি কিছু এক্সপেরিমেন্টালও কাজ করি। হাসান আবদুল্লাহ, আপনি নিউ ইয়র্ক শহরে 35 বছর কাটালেন, কিন্তু আপনি থিতু হতে পারেননি, আপনি ঘুরে বেড়াচ্ছেন সারা বিশ্ব জুড়ে। কোথাও কি মনে হয় একদিন কবিতা বলবো কোনো একটা পোল্যান্ডের গ্রামীণ কোনো পুকুরের ধারে বসে, কিংবা শান্ত নিরিবিলি কোনো সবুজ গ্রাম আপনাকে টানবে, যেখান থেকে মনে হবে না এবার আমি থিতু হই? পুরো পৃথিবী আমার দেশ, এবং আমি যেখানেই যাই সেখানেই মানুষের ভালোবাসা পাই। পোল্যান্ডের একটা ছাত্র, আমি সরি বললে হয়তো অনেকে অন্যরকম মনে করবেন, পিছন থেকে যখন বলছে আই ওয়ান্ট টু বি লাইক ইউ, তখন কিন্তু আমার মনে হয় ওই আমার সন্তান। হ্যাঁ, খুব সুন্দর বললেন। পৃথিবীতে এখন সবচেয়ে বড় গভীর সংকট মানবতার, কবি হিসাবে আপনাকে কাঁদায়? অবশ্যই, যার জন্যই তো সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি শান্তির জন্যে, এবং বেশ কিছু প্রবন্ধ বিভিন্ন জায়গায় বেরিয়েছে যে একজন কবি ভ্রাতৃত্বের তাড়নায় বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি করার জন্য এবং বিশ্ব ভ্রাতৃত্বের মাধ্যমে শান্তি আনার জন্য দেশে দেশে কবিতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমার তো কাজও তো তাই। কবিতা আসলে কি মানুষের কথা বলে তো, জীবনের কথা বলে তো, এবং সেই জীবনই যদি না থাকে, জীবনই যদি বাধাগ্রস্ত হয়, তখন তো কবিতার কোনো অর্থ নেই। আমার সামনে এই যে বসে রয়েছেন চন্দন দাস, তৃতীয় পত্রিকার সম্পাদক, তিনিও কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনছেন। আমরা এতক্ষণ কথা বলছিলাম হাসান আল আবদুল্লাহর সাথে, যিনি মুখ্যত একজন কবি এবং আন্তর্জাতিক মানের কবি, এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশ বিদেশে তিনি ঘুরে বেড়ান কবিতা পড়তেই। এই বাংলার প্রতি তার নিবিড় একটা টান রয়েছে, ফিরে আসেন এই বাংলাতে বারবার। তার কাছে ঢাকাও যা, কলকাতাও তা। বাংলা ভাষায় কথা বলতে চান, বাংলায় চর্চা করতে চান, অথচ তার হৃদয় আন্তর্জাতিক। তার একটা কবিতা, প্রেমের কবিতা দিয়ে আমাদের আজকের প্রথম পর্বের আলোচনা শেষ করব। একটি প্রেমের কবিতা আপনি ছোট্ট একটি প্রেমের কবিতা পড়াবেন। প্রেমের কবিতা খুঁজে দীর্ঘ সময় এই আলোচনা শুনলে, তুমি তো মন দিয়েই শুনছিলে, দীর্ঘদিন তোমার সাথে খুব পরিচিত কবি হিসাবে হাসান আল আবদুল্লাহ যে পরিচিতি পেয়েছেন, এই বঙ্গদেশে আরো বেশি পাওয়া উচিত বলে তোমার মনে হয়, তাই তো? অবশ্যই, ভারতে বা এই বঙ্গদেশে কবি হাসান আল আবদুল্লাহ আরও তার কবিতার প্রসার ঘটুক, এটাই চাই, এবং আগামী দিনে আমরা একটা ভালো জায়গায় তাকে দেখতে চাই। হাসান আল আবদুল্লাহ এখন একটা কবিতা পড়ছেন। শুধু দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, এটি বলে দিই, এটি আমরা কলকাতার কলেজ স্ট্রিটে বসে রয়েছি। কলেজ স্ট্রিটে এটি কবিতার আড্ডা, কবিতার যাপন। কবিতা আসলে মানুষকে মগ্ন করতে শেখায়, কবিতা আসলে মানুষকে ভালোবাসতে শেখায়, কবিতা আসলে মানুষকে পাখির মতন উড়তে শেখায়।
হাসানুল আবদুল্লাহ একজন প্রেমিক। তার কবিতায় প্রেমের ভাস্বত স্বর আমরা শুনতে পাই। সে প্রেম মানুষের জন্য, বিশ্ব ভ্রাতৃত্বের জন্য, মানুষকে ভালোবাসার কথার জন্য। তার কাছে ভালোবাসাই একমাত্র ঈশ্বর। হাসানুল আবদুল্লাহ, আপনার একটা কবিতা পাঠ করুন। আপনি প্রেমের কবিতার কথা বলেছেন, তাৎক্ষণিকভাবে খুঁজতে খুঁজতে ভালোবাসার ছোট্ট একটা কবিতা খুঁজে পেলাম। সুন্দর আমার কবিতার মতো তুমি, দিন ও রাতের মহা সম্মিলনে আমি প্রতি মুহূর্তে যেসব শব্দ আহ্লাদে সাজাই, তুমি তার বিপুল প্রত্যঙ্গে মিশে যাও। ভালোবাসা আর না বাসার মতো, সম্ভাবনা আর দুরূহ অসম্ভবের মতো, সুন্দর আমার কবিতার মতো। আরেকটি কবিতা পড়ুন। প্রেমের কবিতাই হতে হবে না যে কোনো কবিতা হলে হবে? আপনি যে কোনো কবিতাই পড়তে পারেন। ওকে, সেটাই ভালো হয়, সেটা আমার জন্য ভালো হবে। আমি আমার সমগ্র একের প্রথম কবিতাটি পড়ি, যে কবিতাটি অনেকগুলি ভাষায় অনুবাদ হয়েছে ইতিমধ্যে। কিছু পয়সা হলে, কিছু পয়সা হলে আমি দেব শিল্পের দোকান, আধুনিক আজান আমার প্রতিধ্বনি তুলে ছুটে যাবে অসমাপ্ত গন্তব্যের কোনায় কোনায়। কটা দিন যাক, কিছু পয়সা হলে তোমার নরম পা দুখানা ভিজাবো সতেজ জলে। কিছু পয়সা হলে কিনবো আমি বিরাট আকাশ, সারাদিন ঘোরাফেরা তার পাটাতনে। পাখিরা জাগিয়ে দেবে, পাখিরা পাড়াবে ঘুম সহজ স্বভাবে। পৃথিবী দুহাতে পাবে কোমল দুহাত, ক্লান্তির বঙ্কিম রেখা শুধু মুছে গেলে। কিছু পয়সা হলে মৌমাছির গান শুনে আমি সময় কাটাবো। দূরের আলাপ, তারে তারে কথা বলা আর নয় অযথা স্নায়ুর অপচয়। কিছু পয়সা হলে বাংলাদেশ জেনে রেখো, আমি তোমার বুকেই মাথা রেখে সারা রাত নীরবে ঘুমাবো। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কবি হাসানুল আবদুল্লাহ